আমরা যদি এখনো অবহেলিত থাকি, আর গতবারের সরকার ফ্যাসিবাদকে যেহেতু আমরা অনেক কয়েকদিনে নেমে ফেলতে পারছি, এখন একটা সরকার নামাতে 2 দিনও লাগবে না। আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলনের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা বলে ব্যথা হলে এখন একটাই, যে আমাদের যেভাবে হোক আমাদের রাজনৈতিক দল গঠন করতে হবে। কলিজা কেটে ফেলা হয়েছে অর্ধেক, তার কলিজার জন্য তাকে কিভাবে সি ক্যাটাগরি দেওয়া হয় আদায় না করতে পারে, তাইলে এই সরকার আমাদের প্রয়োজন নাই, এই দল আমাদের প্রয়োজন নাই, বা তাদের নির্বাচনে থাকতেও হবে না। যেসব রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তারা ঘুরে করছে, রক্ত কি ছিটে পড়া তাদের গায়ে লাগে না? তাদের শরীরে অবশ্যই লাগে না। এই জন্য কেন আমাদের দাবিগুলো পূরণ করতেছে না? আমি একটা ভিডিও ফুটেজ দেখাই। এখানে একটা ভাই আছে, তার নাম রায়হান রাফি। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর 10 থেকে গুলি খেয়েছিল। তার অবস্থা এতটা খারাপ অবস্থা, তিনি এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। তাকে ক্যাটাগরি তো দূরে থাক, ক্যাটাগরি নাম বিন্দু পরিমাণে ছিটে পড়াও আসে নাই, এমনকি তাকে এমআইসি পর্যন্ত করে দেওয়া হয় নাই। এটা এক প্রকার সরকারের অবহেলা। এবং দ্বিতীয়ত কথা, আমাদের এইখানে একটা ছেলে ভাই আছে, যার আপনার কলিজা কেটে ফেলা হয়েছে অর্ধেক, তার কলিজার জন্য তাকে কিভাবে সি ক্যাটাগরি দেওয়া হয়? তিনি অসুস্থ, বা তার আমাদের থেকে তার জীবনে সবচেয়ে বেশি রিস্ক, তাকে অনেক সেফটি নিয়ে থাকতে হবে, তাকে কেমনে তারা সি ক্যাটাগরি দেয়? আমার একটাই কথা, এখন যদি বিষয়টা মিউচুয়াল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ, জনপ্রশাসনের কেউ, বা যে কোনো অধিদপ্তরের কেউ যদি আমাদের কাছে যদি আসে, তারা যদি নিজেদেরকে যদি অপমানিত না করতে চায়, তাহলে তারা আমাদের সামনে আসবে না। একমাত্র উপদেষ্টা মন্ডলীরাই আমাদের সামনে আসবে, বিষয়টা মিউচুয়াল করবে, তারপরে আমরা আন্দোলনটাকে বন্ধ করবো। আপনারা একদিকে আন্দোলন করছেন, আহতরা যারা আহত হয়েছেন সরকারের কাছ থেকে আবার দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন এখনই করছে, তবে তারা কি নির্বাচন হলে আপনাদেরকে দেখবে? আপনার কাছে কি মনে হয়? আমি একটা কথা বলি, তাদের নিয়ে একটা নরমালি কথা, বাট আনঅফিশিয়াল ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু যারা আছে, যারা মানে তাদের কর্মকাণ্ডে তারা পছন্দ করতেছে না, বা তারা এটা থেকে বের হতে চাইতেছে, তারা এমন আমার কথা বলছে। পরশুদিন একটা কথা হয়েছে, তারা মানে বলছে যে তোমরা যে আন্দোলন করতেছো, বা তোমরা আহত যারা শহীদ যারা আছে তাদেরকে নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা বলে ব্যথা হলে এখন একটাই, যে আমাদের যেভাবে হোক আমাদের রাজনৈতিক দল গঠন করতে হবে। তাহলে কি আমরা মানে কি তারপরেও তারা তাদের দল নিয়ে পড়ে থাকবে? যদি আমাদের পরিপূর্ণ যদি আমাদের তারা যদি আদায় না করতে পারে, তাহলে এই সরকার আমাদের প্রয়োজন নাই, এই দল আমাদের প্রয়োজন নাই, বা তাদের নির্বাচনে থাকতেও হবে না। যেসব রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তারা ঘুরে করছে, আর যারা নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছে, বা যারা জোর জবরদস্তি করতেছে সরকারকে, মানে এক প্রকার জোর চাপ দিতেছে, তাদেরকে একটা কথা বলি, যে আপনারা দেখতেছেন যে না, যেখানে দেশের পরিস্থিতি খারাপ, মানুষ ঠিকভাবে চলতে পারতেছে না, খেতে পারতেছে না, থাকতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, যেখানে আহত ভাইরা এখনো কষ্টে আছে, এখনো রাজপথে নেমে আছে, আপনারা এই অবস্থায় তাদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা কিভাবে নির্বাচন চান? আপনারা যদি নির্বাচন চান, আমি একটা কথা বলি, এখন যদি নির্বাচন করেন, যদি কোনো কারণে আমরা অবহেলিত হয়ে যাই, বা আপনার নির্বাচন যদি আমরা এখনো অবহেলিত থাকি, আর গতবারের সরকার ফ্যাসিবাদকে যেহেতু আমরা অনেক কয়েকদিনে নেমে ফেলতে পারছি, এখন একটা সরকার নামাতে 2 দিনও লাগবে না আমাদের। সামনে যান ভাই, আপনারা সামনে আমাদের ভিতরে আমরা যে আজকে আন্দোলন করতেছি, এই আন্দোলনের ভিতরে আমাদের প্রথম একটা দাবি, প্রথম আর মূল দাবি, যে আমরা আন্দোলন করব, কিন্তু কোনো প্রতিনিধিত্ব চাই না, আমাদের মধ্যে কোনো প্রতিনিধিত্ব থাকবে না, আমাদের ভিতরে কোনো প্রতিনিধিত্ব থাকবে না, আমরা সবাই প্রতিনিধি, সবাই আহত, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। কিন্তু আমাদের ভিতরে এখন যদি কেউ যদি বলে যে না, আমি মূল প্রতিনিধি, টাকাটা আমার কাছে দেন, আমি তাদের কাছে পৌঁছাই দেই, তাদেরকে যদি আপনারা পান, ডিরেক্টলি প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন, এবং তাদেরকে দরকার বলে প্রয়োজন বলে গণভোট দিবেন। কিন্তু আমরা আহতরা কারোর কাছে কারোর মাধ্যমে আমরা টাকা চাই না, একমাত্র সরকার আমাদের কাছে টাকা যেন দেয়। এটার মধ্যে অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে, কিন্তু আমরা আহত সবাই। আমি এটা বলে দিই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেমন নিটোর, পঙ্গু, আপনার চক্ষু বিজ্ঞান, এগুলোর মধ্যে অনেকগুলো আছে, কিন্তু যেগুলোর নাম আমরা প্রকাশ করতে পারতেছি না, কিন্তু যথাযথ প্রমাণের কারণে। কিন্তু অনেকগুলো প্রমাণ আছে, কিন্তু একদম ফুললি লিগ্যাল স্টেপ যেভাবে নেওয়া লাগে, আমরা সরকারের কাছে বলবো যে তারা যেন বিষয়টার পরিপূর্ণ একটা মানে কি করে। আহত আছে, তারা দালালি করছে, আর বলছে যে সিও চলবে, 3 ক্যাটাগরি করবে। এখন এই 3 ক্যাটাগরির মধ্যে অনেকেই পঙ্গু, অন্ধ, তারাও সি ক্যাটাগরির মধ্যে। তাহলে তাদের ভবিষ্যৎটা কি? তারা কি করে খাবে? যাদের তাদের প্রতি মাসে 20,000 টাকা, যারা বি তাদের প্রতি মাসে 15,000 টাকা ভাতা সম্মানী। এখন এই যাদের পঙ্গু অথবা অন্ধ, যাদের সি দিছে, তারা কিভাবে চলবে? তাদের ভবিষ্যৎটা কি?
এখন আমাদের কথা হচ্ছে দাবি ক্যাটাগরি থাকবে দুইটা, এ এবং বি। আর একটা দাবি হচ্ছে হটলাইন নাম্বার চালু করতে হবে। সেই হটলাইন নাম্বার যাতে প্রত্যেক শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের সমস্যার কথা বলতে পারে এবং যোগাযোগ করতে পারে, তারা যেন রাস্তা রাস্তা না করে। এই দাবি যতক্ষণ আমাদের পূরণ না হবে, ওপর মহল থেকে আমাদের উপদেষ্টারা যখন না আসবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। ক্যাটাগরি সিন্ডিকেট চলছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস স্যার, তিনি বলছিল প্রথম স্টেপে আর বি 2 ক্যাটাগরি থাকবে, যাতে প্রত্যেক আহত সম্মানী ভাতা পায়। এইখানে কিছু সংখ্যক দালালি করছে যে আপনার ক্যাটাগরি আরেকটা বাড়ান সি, যে যারা সুস্থ তাদেরকে সি ক্যাটাগরিতে ফেলা, কিন্তু এইখানে তো তা হচ্ছে না। যারা পঙ্গু, যারা অন্ধ, তাদেরকেও সি ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি ঠিক করার জন্য আমাদের এখানে আইসি। আর বি আমাকে 2টা ক্যাটাগরি থাকবে। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে হটলাইন নাম্বার। এগুলো করছে আমাদের উপদেষ্টারা, যারা দায়িত্বে আছেন তারাই। আমাদের যদি ক্যাটাগরি ঠিক করার জন্য যদি বলতো যে আপনারা আসেন, কর্তৃপক্ষ, ডাক্তার কর্তৃপক্ষ বা মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকতো যে আপনাদের কাগজপত্র নিয়ে আসেন, আপনাকে কার কি সমস্যা, আপনাকে ক্যাটাগরি ঠিক করা হবে, এরকম সুযোগ পর্যন্ত কেউ পায়নি। আজকে হঠাৎই যখন দেখছে যে ক্যাটাগরি ঠিক করছে, সেই সময় সবাই বলছে যে কি, আমরা তো ডি ক্যাটাগরি, আমাদের তো সি ক্যাটাগরি, আমরা তো কিছুই পাবো না। এই হচ্ছে মূল সমস্যা। আমরা এখানে থাকবো যতক্ষণ আমাদের দাবি না পূরণ করা হবে। আমাদের আজকে